করোনায় একদিনে সর্বোচ্চ ২৪৭ মৃত্যু, ১৫,০০০-এর বেশি শনাক্ত। ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, বিধিনিষেধ মেনে চলার আহ্বান। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় ১২৩ জন হাসপাতালে ভর্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪৭ জন। একই সময়ে নতুন শনাক্ত ১৫,১৯২ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ২৯.৮০%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনায় শনাক্ত বিবেচনায় গেল মার্চ পর্যন্ত মৃত্যুর হার ছিল ১.৫৪%-এর মধ্যেই, কিন্তু তা পৌঁছেছে ১.৬৫%। একদিনে এত নতুন রোগী আর মৃত্যু আগে দেখেনি দেশ। ৯ জুলাই থেকে মাত্র ৬ দিন বাদে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ২০০-র উপরে ছিল। গেল ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ২৪৭ জনের মৃত্যুর হিসেব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্য দিয়ে মোট মৃত ১৯,৫২১। পরীক্ষা কম হওয়ায় ঈদুল আজহার ছুটিতে রোগী শনাক্ত কম হয়েছিল। পরীক্ষার সাথে পাল্লা দিয়ে বেড়েছে শনাক্ত রোগীও। ৬৩৯টি ল্যাবে ৫৩,৩১৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১৫,১৯২। শনাক্তের সংখ্যা বেড়ে ১১,৭৯,৮২৭। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ২৯.৮০%, সুস্থতা ৮৫.৬০%। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় সারা দেশের ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নতুন ৪,০০০ চিকিৎসক ও ৪,০০০ নার্স নিয়োগ দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালের ৯০% শয্যায় এখন রোগী আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের সক্ষমতারও সীমাবদ্ধতা আছে। সংক্রমণ রোধে বিধিনিষেধ মানছেন না অনেকেই। আমাদের যারা লকডাউন মানাবার জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে আরো কঠোর হতে হবে। ফ্রন্টলাইনারদের পরিবার সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে। পাশাপাশি যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন এবং তাদের পরিবারকে, এবং পরিবারে যদি কেউ ড্রাইভারও থাকে যে তাকেও দেওয়ার জন্য বলা হয়েছে। সংকট মোকাবেলায় নতুন ৪,০০০ ডাক্তার ও ৪,০০০ নার্স নিয়োগ দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তা অনুরোধ করেছি, ইন্টারভিউ নেওয়ার দরকার নাই, পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, তাড়াতাড়ি তাদেরকে কাজে যোগদান করার সুযোগ করে দেওয়া হোক। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। জীবন জীবিকা সর্বোপরি দেশের স্বার্থে সবাইকে চলমান বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা। নিয়মিত বৈঠকে বিধিনিষেধ অমান্যকারীদের কঠোর শাস্তি বিধানের বিষয়টি উঠে আসে। তৌহিদুর রহমানের রিপোর্ট। গণভবন থেকে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে করোনা সংক্রমণ এড়াতে সবাইকে বিধিনিষেধ মানার আহ্বান জানানো হয়। এটা সিম্পলি নট পসিবল। হাসপাতালে সিট বাড়ায়, ডাক্তার বাড়ায়, ট্রিটমেন্ট দিয়ে এগুলি হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট, পারা যাবে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ মানাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসন প্রয়োজনে আরও কঠোর হবে। কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই বর্তমানে, কারণ করোনা যেভাবে ছড়িয়ে গেছে সে বিষয়টি কিন্তু আজকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। মাঠ প্রশাসনকে আমরা নির্দেশনা দিচ্ছি, সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী তারা কিন্তু
ব্যবস্থা নিতে পারবে। এদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নিকার এক বৈঠকে দেশে আরও ৩টি উপজেলার অনুমোদন দেয়া হয়। নতুন উপজেলাগুলো হল কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনাকালে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। এবার জ্বরের লক্ষণে এসেছে পরিবর্তন। ২৪ ঘন্টায় গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ ঢাকার ২ সিটি কর্পোরেশনের। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সপ্তাহের শুরু থেকে প্রতিদিন ১০০রও বেশি রোগী ভর্তি হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। তবে জ্বরের লক্ষণ পাল্টেছে। জ্বর বা শরীর ব্যথা নেই, কেবল বমি অথবা পাতলা পায়খানা হচ্ছে। জ্বর থাকতেই হবে কোনো কথা নেই। তো সুতরাং একটা পেশেন্টের যদি দেখে যে তার জেনারেল ওয়েলবিং খারাপ হয়ে গেছে, তার আনইউজুয়াল হেডেক হচ্ছে, আনইউজুয়াল তার বডি এক হচ্ছে, বা তার খুব আনইউজুয়াল ভমিটিং হচ্ছে, বা আনইউজুয়াল তার ডায়রিয়া শুরু হয়েছে, ডেফিনিটলি তার নিকটস্থ হাসপাতালের কাছে যাওয়া উচিত। সিটি কর্পোরেশনের একার পক্ষে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণে রাখতে জনসাধারণের সহায়তা চাইলেন উত্তর সিটির মেয়র। এটা স্বচ্ছ পরিষ্কার পানিতে হয়। সুতরাং এই সময়টায় আমাদের সকলকে করোনার মহামারীর পাশাপাশি ডেঙ্গুর জন্য কিন্তু সচেতনতা হতে হবে। বর্ষা মৌসুমের শুরুতেই বাড়তে থাকা এডিস বাহিত ডেঙ্গু জ্বরের লাগাম টেনে ধরতে সিটি কর্পোরেশন কাজ করছে বলেও জানালেন উত্তরের মেয়র। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। সমুদ্র সীমানা নিষ্পত্তির প্রায় ১ দশকেও নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা আসেনি বঙ্গোপসাগরে। প্রতিবেশী ভারত মিয়ানমার গ্যাস সম্পদ সমৃদ্ধ করলেও তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের অর্জন হতাশাজনক। শুরুতে বারবার আন্তর্জাতিক দরপত্র ডেকেও সাড়া পাওয়া যায়নি। কার্যকর জরিপ করতে না পারায় ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সমুদ্র বিরোধ নিষ্পত্তি, তেল গ্যাস অনুসন্ধানে ব্যাপক প্রত্যাশা জাগায় জনমনে। তৎপরতাও শুরু হয় তখন থেকেই। তবে জরিপ না থাকায় আন্তর্জাতিক দরপত্রে সাড়া মেলেনি প্রথম দিকে। গভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে অনুসন্ধানে পরে অবশ্য ২০১৪ সালেই অস্ট্রেলিয়ার স্যান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস্ট এনার্জির সাথে যৌথভাবে চুক্তিবদ্ধ হয় পেট্রোবাংলা। প্রতিষ্ঠান দুটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জরিপে গ্যাস পাওয়ার সম্ভাবনার আশা দেখিয়েছে, কিন্তু কূপ খনন না করেই চুক্তিভঙ্গ করে গেল বছর অক্টোবরে প্রতিষ্ঠান দুটি কার্যক্রম গুটিয়ে নেয়। আবার মিয়ানমারের গ্যাস পাওয়া থালিন এলাকার পাশেই ১২ নম্বর ব্লকে কোরিয়ান কোম্পানি পঙ্কো দাইউ চুক্তিবদ্ধ হয় ২০১৬ সালে। এই প্রতিষ্ঠানটিও কূপ খননে না গিয়ে উল্টো গ্যাসের দাম বাড়ানোর অন্যায্য দাবি করে। পরে কোনো কারণ না জানিয়ে গেল বছর ডিসেম্বরে চলে যায় তারাও। ২০১৪ সালে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওএনসিজি বিদেশ লিমিটেড বাপেক্সের সাথে ৪ ও ৯ নম্বর ব্লকে উৎপাদন অংশীদারি চুক্তি সই করে। জরিপ ও দুটি কূপ খননে ৪ বছরের সময়সীমার বাইরে ২ দফা সময় বাড়িয়েও নেই কোনো অগ্রগতি। এতটা সময়ও তাই শেষ হলো না বঙ্গোপসাগরে বহুল প্রত্যাশিত সেসমিক সার্ভে। অন্ধকারেই থাকছে ঠিক কী পরিমাণ সম্পদ লুকিয়ে বঙ্গোপসাগরের বুকে। সাগরের যে এই সিসমিক টেকনোলজিটা এটা আমাদের হাতে নেই। উইদাউট সার্ভে আসলে এটা কেউ আসবে না, এবং আসলেও ওদের ঝুঁকিটা অনেক বেশি থাকবে। ওরা নিজেরা সার্ভে করে নিয়ে তারপরে করবে। যত বেশি ওদের জন্য ঝুঁকিপূর্ণ হবে তত বেশি আমাদের হিস্সাটা কম হবে। তুরস্কের কিন্তু ইদানিং অনেক সক্ষমতা হয়েছে। মালয়েশিয়ার পেট্রোনাসও খুব ভালো কাজ করছে। তুরস্কের কোম্পানি অথবা মালয়েশিয়ার কোম্পানির সাথেও যদি আমরা যৌথ চুক্তি করি, গ্যাসের আপনার জরিপটা হয়ে যায়। অনুসন্ধানের কাজ ব্যয়বহুল, বাজার দর ও প্রযুক্তি নির্ভর। বছরের শীতকাল, বিশেষ করে নভেম্বর থেকে মার্চ ছাড়া অনুসন্ধানের কাজও করা যায় না সাগরে। আর এখন করোনা মহামারীর বাস্তবতা। তথ্য না থাকলে কোনো প্রতিষ্ঠানেই কূপ খননে বা বিনিয়োগে এগিয়ে আসবে না। সময় লাগে ৮ বছর। ৮ বছর পরে তেলের দাম কি হবে এটা তো কেউ আন্দাজ করতে পারতেছে। এই কারণেই আমাদের দেশে খুব একটা এখন পর্যন্ত তেমন আগ্রহ নেই। এই যে সম্ভাবনা অনিশ্চয়তা, তাতে কোম্পানিরা আরো অনাগ্রহী হয়ে ওঠে। যদি খুব বেশি সমমনময় কোনো স্ট্রাকচার অবকাঠামো যদি দেখা যায়, তাহলে কিন্তু
আগ্রহী হবে এই ডাটা দেখে। ওরা কিন্তু জানে যে আমাদের 10 বছরের বেশি আমাদের গ্যাস নাই, বার্গেনিং ক্যাপাসিটিটা আমরা অলরেডি হারিয়ে ফেলেছি। বাট তারপরও এখনও সময় আছে, এখনও যদি আমরা এটা না করি তাহলে ভবিষ্যতে আমাদের এনার্জি সিকিউরিটি হুমকির মুখে পড়বে। যেভাবেই হোক অনুসন্ধানযোগ্য জায়গায় জরিপের কাজ শুরু করে শেষ করতে হবে দ্রুততার সাথে, এমন মত বিশেষজ্ঞদের। আগ্রহ না দেখালেও আমরা নিজেরাই একটা সার্ভে করতেছি এখন বঙ্গোপসাগর। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আফগান পরিস্থিতি নিয়ে চীন পাকিস্তান কৌশলগত সংলাপ, যুদ্ধবিরতির আহ্বান। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। টানা 6 কার্যদিবস বৃদ্ধির পর কিছুটা কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 374টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 229টির, আর অপরিবর্তিত ছিল 34টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 20 পয়েন্ট কমে নেমে আসে 6,404 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,428 কোটি 94 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ CSE-তেও লেনদেন হয়েছে 59 কোটি 93 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আন্তর্জাতিক খবর। আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে দেশটির সাথে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে ও একত্রে কাজ করার আশ্বাস দিয়েছে চীন ও পাকিস্তান। বেজিং ইসলামাবাদ তৃতীয় কৌশলগত সংলাপে আফগানিস্তান নিয়ে তারা 5 দফা কর্মপরিকল্পনার কথা ঘোষণা করে। চীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ শেষে যৌথ পরিকল্পনা তুলে ধরেন। দেশটিতে সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা। এদিকে আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, লড়াই চলছে একাধিক ফ্রন্টে। তবে আফগান সরকার ও তালেবানের মধ্যে আগস্টের শুরুতে পরবর্তী শান্তি আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। খেলার খবর। টোকিও অলিম্পিক টেনিসের নারী এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন শিরোপা প্রত্যাশী জাপানের নাওমি ওসাকা। দ্বিতীয় রাউন্ডের খেলায় ওসাকা পাত্তাই দেননি সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ভিক্টোরিয়া গোলোবিককে। প্রথম সেটে 6-3 গেমে জয় পান ওসাকা। পরের সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সুইস তারকা, তবে স্বাগতিকদের হতাশ না করে 6-2 গেমে দ্বিতীয় সেট জিতে সরাসরি গেমে ম্যাচ জিতে নেন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনরোয়েসোভা। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় একদিনে সর্বোচ্চ 247 মৃত্যু, 15,000-এর বেশি শনাক্ত। ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, বিধিনিষেধ মেনে চলার আহ্বান। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, 24 ঘন্টায় 123 জন হাসপাতালে ভর্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।